আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা গদ্য পড়াবো, কবিতা না গদ্য। কি নামটা তোমরা বলবো, ঠিক আছে? আমি একটা ছবি দেখাই। কিসের ছবি দেখছো? আমি নিশ্চয়ই বুঝতে পারছো কি পড়াবো। আমাটির ঢেউ। কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমাটির ঢেউ। আমাটির ঢেউ কি? তার আগে আসলে আমরা একটু পরিচিতি জেনে নিই, সংক্ষেপে জেনে নিই। আমরা পড়ে নেবে বইয়ে খুব সংক্ষেপে আলোচনা করছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হচ্ছে 1894 সালে কলকাতা 24 পরগনা জেলায়। ওনার কিছু উল্লেখযোগ্য উপন্যাসের নাম লিখি। পথের পাঁচালী, আমাটির ঢেউ আছে যেটা আমরা পড়বো, সেটাই পথের পাঁচালী উপন্যাসের একটা অংশ। আরণ্য, ইচ্ছামতি, বৃষ্টি, ইচ্ছামতি উপন্যাসের জন্য উনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। আর পথের পাঁচালী সম্পর্কে আমরা তো পড়বই, কারণ আমাদের আজকে আমাটির ঢেউ এটাও যেহেতু পথের পাঁচালীর অংশ। তারপর একটু বলি, পথের পাঁচালী ওনার অবশ্যই একটা বিখ্যাত উপন্যাস, তবে এটা আরো বিখ্যাত হয়েছে অন্য একটা কারণ। কি কারণ? পরে লেখক করেছি, শেষ করে ছোট গল্প। এখন কি লিখলাম? মেঘমলার মৌরিফুল, যাত্রা। ওনার রচনায় গ্রামের জীবন, সাধারণ মানুষের জীবন, এগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, বাস্তবসম্মতভাবে সুন্দর। আমাদের মনে হয় যেন একটা বাস্তব একটা প্রকৃতির দৃশ্য দেখতে পাচ্ছি, আমাদের নিজেদের জীবনকে দেখতে পাচ্ছি। আর ওনার রচনায় প্রকৃতি একটা অনেক বড়, ঠিক আছে? প্রকৃতি আর মানুষের জীবন যেন মিলেমিশে আছে, মানুষের চরিত্র আর প্রকৃতি একটা যেন মিলেমিশে আছে। একটু আগে যখন উপন্যাস লিখেছিলাম, আরণ্যক একটা উপন্যাসের নাম বলতে পারি। আরণ্যক উপন্যাসটা দেখা গেছে আরণ্যক উপন্যাসে তেমন কোনো কাহিনী নেই, খুব কমই কাহিনী। তারপরে এটা বেশ বড় উপন্যাস, তারপরে পড়তে কিন্তু বিরক্ত লাগে না। এটাতে খালি প্রকৃতির বর্ণনা, খালি প্রকৃতির বর্ণনা, খালি প্রকৃতির বর্ণনা, তারপরে পড়ে যেতে ইচ্ছা হয়। ওর লেখার মধ্যে এমন একটা আকর্ষণ আছে, ঠিক আছে? এমন একটা শক্তি আছে। সাধারণ প্রকৃতির বর্ণনা, তুচ্ছ জীবনের কিছু
তুচ্ছ ঘটনা, সাধারণ ঘটনা, সেগুলো আমাদের কাছে কি মনে হয়, আমাদের কাছে খুব আকর্ষণীয় লাগে। নিজেদের মনে হয়, নিজেদের জীবনকে আমরা খুঁজে পাই। এই আমাটির ভেপু এর মাধ্যমে আমরা নিজেদের শৈশবকে খুঁজে পাবো। কীভাবে পাবো? আমরা পড়ার সময় তো আমরা শরৎচন্দ্রের পরে উনি সবচেয়ে বিখ্যাত, ঠিক আছে, কথা সাহিত্যিক হিসেবে। উনি মৃত্যুবরণ করেন 1990 সালে। লেখক পরিচিতি একটু পড়ে নেবেন বই থেকে, আরো কিছু লেখা আছে বলছি না। এই যে পথের পাঁচালী উপন্যাসের কথা বললাম, যেটা থেকে আমাকে নেওয়া হয়েছে। পথের পাঁচালী 3টা খণ্ড আছে। প্রথমটার নাম হচ্ছে বল্লালে পলায়, দ্বিতীয়টার নাম হচ্ছে আমাটির ভেপু, তৃতীয়টার নাম হচ্ছে অকুর সংবাদ। এখন তোমাদের যে আমাটির ভেপু দিয়েছে, এটা কি ওনার উপন্যাসের আমাটির ভেপু এই পুরো খণ্ডটা দিয়েছেন? না, পুরো খণ্ড দেয়নি, কিছু অংশ দিয়েছে। সেই কারণে এটা পড়লে তোমাদের হয়তো অত ভালো লাগে না, কারণ একটা উপন্যাসে তুমি দেখা, একটা উপন্যাসের মাঝখান থেকে 1-2 পাতা পড়লে কি তোমার ভালো লাগবে? অতটা ভালো লাগবে, এমন কাহিনীর কোনো কিছু খুঁজে পাওয়া না, তাই না? আচ্ছা, আমাটির ভেপু নামে আসো। আমু চিনো, আটিকু চিনো, আমি আটি ভেপু চিনো। আমি আটি দিয়ে কিন্তু সুন্দর ভেপু বানানো যায়। ভেপু মানে বাঁশি আর কি, এবং এই বাঁশি বড়দের বাঁশি না, ছোটদের বাঁশি, প্যাঁ প্যাঁ করে, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো এই নামের সাথে একটা ছোটদের একটা বিষয় জড়িত, শৈশব জড়িত। নামটা দেখে আমরা বুঝতে পারছি একটা শৈশবের একটা ব্যাপার আছে। এই যে আমি বলছি পথের পাঁচালীর 3টা অংশ, 3টা অংশের মধ্যে আমাটির ভেপুর মধ্যে মূলত এখানে যে 2টা চরিত্র, অপু এবং দুর্গা, এই 2 চরিত্রের 2 ভাই বোনের শৈশবের কথা এখানে আছে, ঠিক আছে? এবং এই শৈশবের ছোটখাটো বিষয়গুলো থেকে আমরা যেন প্রত্যেক মানুষ তাদের নিজেদের শৈশবকে খুঁজে পায়। আবারও বলছে, আবার আমাটির ভেপু মনে করো না পুরোটা এখানে দিয়েছে, 1-2 পাতা দিয়েছে। এটা সম্ভবত 8ম পরিচ্ছেদ, ঠিক আছে? 8ম পরিচ্ছেদটা এখানে তুলে দিয়েছে। এবার আসলে আমরা পড়ি না। ও আচ্ছা, আরেকটা কথা ভুলে গেছি। আমি লেখক পরিচিতি বলার সময় বলেছিলাম যে পথের পাঁচালী উপন্যাস তো ঠিক আছে, কিন্তু আরেকটা কারণে আরো বেশি বিখ্যাত হয়েছে। সেটা কেন জানো? এটা পথের পাঁচালী একটা চলচ্চিত্র হয়েছে। চলচ্চিত্রটা নির্মাণ করেছে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় নিশ্চয় নাম শুনেছ? কি শোনো নাই? সত্যজিৎ রায়। আচ্ছা, এই চলচ্চিত্রটা যখন নির্মাণ করেছেন অনেক পুরস্কার পেয়েছেন, অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এই কারণে এই পথের পাঁচালীর নামটা অনেক দেশের বাইরে অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। এবার একটা প্রশ্ন করি, সত্যজিৎ রায়ের বাবা, ঠিক আছে, একজন বিখ্যাত মানুষ, তোমার প্রায় প্রতি ক্লাসে ওনার কবিতা পড়ে, নাম বলো তো? হ্যাঁ, কিন্তু পারার কথা, সুকুমার রায়। আচ্ছা, এবার আসো আমরা শুরু করি। এটা আমি পুরোটাই পড়ি, কেমন? কারণ কি জানো, এখানে কিছু কিছু জিনিস একটু বুঝতে অসুবিধা হয় তোমাদের, বিশেষ করে এখানে যখন চরিত্রগুলো যখন কথা বলে, সংলাপগুলো একটু আঞ্চলিক শব্দে কথা বলে, সে কারণে মাঝে মাঝে শব্দগুলো একটু বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে? আরও কিছু কিছু জিনিস কারো কারো মনে হয় বুঝতে অসুবিধা হয়, সেই কারণে আমি এটা লাইন বাই লাইন পুরোটাই পড়ছি, ঠিক আছে? তুমি মনোযোগ দিয়ে শোনো। সকালবেলা 8টা কি 9টা, হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। হরিহরের পুত্রকে, হরিহরের পুত্র হচ্ছে অপু, ঠিক আছে? হরিহরের একটা কন্যাও আছে, কি নাম? দুর্গা। তাহলে অপু দুর্গার বাবা হচ্ছে হরিহর রায়, তাদের মায়ের নাম হচ্ছে সর্বজয়া। নামগুলো মনে রাখবে, ঠিক আছে? অপু দুর্গার নাম অবশ্য ভুলবে না। রোয়াকে বসিয়ে খেলা করতেছে। রোয়াক হচ্ছে বারান্দা, ঠিক আছে? এই কারণে বলছি প্রত্যেকটা লাইন পড়তে হবে, কারণ একটু মাঝে মাঝে কিছু কিছু শব্দ হয়তো আমাদের বুঝতে অসুবিধা হতে পারে, সবগুলো শব্দ হয়তো দেওয়াও নাই, ঠিক আছে? যেহেতু তখনকার সমাজ আর এখনকার সমাজের মধ্যে পার্থক্য হয়ে গেছে, কিছু জিনিস অপু দুর্গার মা যখন কথা বলছিল, মা
মা বাবার জন্য কথা বলছি, কিছু কিছু সমাজে কিছু কিছু ব্যাপারটা আমাদের বুঝতে হবে। তার একটা ছোট টিনের বাক্স আছে, সেটা ডালা ভাঙা। অপর একটা ছোট ছেলে, তার একটা টিনের বাক্স আছে, ডালা ভাঙা মানে তালা নাই, তালা ভাঙা। বাক্সের সমুদয় সম্পত্তি সে পুকুর করিয়া মেঝেতে ঢালিয়াছে। কি এমন সম্পত্তি আছে দেখি? তার অনেক সম্পত্তি আছে। কি সম্পত্তি? একটা রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপুবাসি। একটা রং কাঠের ঘোড়া, তাও আবার রং ওঠা, ভেপুবাসি, তাও আবার টোল খাওয়া, ভালো নাই। ওটা কত? কড়ি। এগুলো সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার কড়ি চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল। ও পাছে কেউ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে। মানে মহামূল্যবান সম্পত্তি, তাই না? একটা 2 পয়সা দামের পিস্তল, কতগুলো শুকনো ডাঁটাফল। ডাঁটাফল মানে করম চকর। দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলো কুড়াইয়া আনিয়াছিল, কিছু তাকে দিয়েছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়েছে। এখানে অপদুর্গার আমরা দেখব যে অপদুর্গার মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, ঠিক আছে? আবার তারা আবার দুজন দুজনকে অনেক দেখতেও পারে, ঠিক আছে? অপু যা পায়, ঠিক আছে, তা আবার দুর্গা যা খুঁজে আনে সবসময় অপুকে কিন্তু ফাঁকি দিবে। এদিকে আবার শাসনও করে, অনেক মারে। খাম কত খাপড়ার কুচি। গঙ্গা যমুনা খেলিতে সে খাপড়াগুলোর লক্ষ্য অবর্থ বলিয়া বিশ্বাস হয়, সে এগুলো সযত্নে বাক্সে রাখিয়ে দিয়েছে। আচ্ছা, খাপড়ার কুচি কি? খাপড়ার কুচি চিনো? খাপড়ার কুচি হচ্ছে তোমার ওই মাটির কলসি বা হাড়ি ভাঙার টুকরা থাকে না, টুকরাগুলো নিয়ে বিভিন্ন খেলে না, গঙ্গা যমুনা খেলা, সম্ভবত তোমার একটা দুটা খেলা, যেটা খুব খেলে বলে খেলা। আবার এই খাপড়ার কুচি দিয়ে অনেকে পানির মধ্যে মেরে এতে অনেক খেলে, তাই না? ছিনিমিনি খেলা বলবে, কে কত দূর মারতে পারে। এগুলো তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলো জিনিসের মধ্যে সবেশে টিনের বাসিটা কয়েকবার বাজাইয়া সেটি সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে একপাশে রাখিয়া দিয়েছে। তার আগে বলি, এগুলো তাহার মহামূল্যবান সম্পত্তি, ঠিক আছে? ছোট বাচ্চার কাছে তো তার এগুলোই তো, খেলনাগুলোই তো অনেক মহামূল্যবান, তাই না? তোমরা একটু চিন্তা করো, তোমরা যখন ছোট ছিলে তোমাদের কাছে মহামূল্যবান সম্পত্তি কি ছিল, তাই না? নিশ্চয়ই কিছু মহামূল্যবান সম্পত্তি ছিল। এখন মনে করে দেখো তো কি কি মহামূল্যবান সম্পত্তি ছিল। এখন কেউ কেউ বলতে পারে এই তুচ্ছ জিনিসগুলো নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এত বিস্তারিত করে কেন লিখছেন? কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখন আসলে অপর চোখ দিয়েই দেখছেন, ঠিক আছে? তার কাছে তো এগুলো অনেক মূল্যবান, কারণ এগুলোকে যখন বর্ণনা করবে তখন গুরুত্ব সহকারে বর্ণনা করতে হবে, তাই না? আচ্ছা, এবার কি করছে? এবার খেলার কি করছে সে? বাঁশিটা নিয়ে কয়েকবার বাজিয়ে সেটা সম্পর্কে কৌতূহল মিলিয়েছে, সেটা একপাশে রেখে দিয়েছে। তারপর কাঠের গোড়া নাড়াচাড়া করা হয়ে গেছে, সেটাও একপাশে পিঁজরা পোলের আসামির ন্যায় পড়ে আছে। পিঁজরা পোলের আসামি মানে যে আসামি বন্দি আছে খাঁচার মধ্যে, সেরকম আসামির মধ্যে অসহায় হয়ে আছে। তার সম্পর্কে এখন আর পুরো আক্রমণে খেলা হয়ে গেছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলো হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর কল্পনা করিয়া চোখ বুঝিয়া খাপড়া ছুঁইয়া দেখিতেছে তার ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা ধরে মনে মনে খেয়েছে। তো অপর এই মহামূল্যবান সম্পত্তি আবার মাঝে মাঝে দেখে, মাঝে মাঝে নাড়াচাড়া করে দেখে সম্পত্তি ঠিক আছে কিনা, বা মাঝে মাঝে খেলে। তোমরাও নিশ্চয়ই করতে, তাই না? সম্পত্তিগুলো তো শুধু লুকিয়ে রাখতে না, মাঝে মাঝে নিশ্চয়ই বের করতে, সেগুলো যত্ন করতে, সেগুলো খোঁজ খবর নিতে। এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠালতলা হইতে ডাকিল, অপু ও অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এই মাত্র আসিল। কার কথা বলছে? দুর্গার কথা। দুর্গাকে? অপু বড় বোন। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির, আচ্ছা চুপড়ি কি? চুপড়ি হচ্ছে থলে, ছোট থলে। চুপড়ির কড়িগুলো তাড়াতাড়ি লুকাইয়ে ফেলিল। তাড়াতাড়ি কেন লুকাইয়ে ফেলিল? কারণ এগুলো আসলে চুরি করে দিয়েছিল, তাই না? কোথেকে চুরি করেছে? মায়ের কাছ থেকে চুরি করেছে, না? মায়ের লক্ষ্মী পূজার করি ছোট থেকে সেগুলো নিয়ে চুরি করেছে। আচ্ছা, পরে বলল, কি রে দিদি? অপু হাত নাড়িয়া ডাকিল, আয় এদিকে আয়।
বছর হইল, গরম পাতলা পাতলা। এখন কার বর্ণনা করছে? সরি, অপুনা, দুর্গার কথা বলছে। দুর্গার বয়স 10-11 বছর হইল, গরম পাতলা পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা না, কিছুটা একটু চাপ। অপুর মতো অত ফর্সা না, একটু চাপ, একটু শ্যামলা। হাতে কাঁচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার রুক্ষ চুল বাতাসে উড়িতেছে। মুখের গরম মন্দ নয়, অপুর মতো চোখগুলো বেশ ডাগর ডাগর। অপুর ওয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কে রে? অপুর হাতে না, দুর্গার হাতে একটা নারিকেলের মালা। সেটা সে নিচু করিয়া দেখাইল কতগুলো কচি আম কাটা। শুন নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি? মা ঘাট থেকে আসেনি তো? খুব চাপা সরে গেছে। অপু ঘাড় না নাড়িয়া বলিল, অর্থাৎ কি আসেনি। অপু চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? আমের খুশি যারা। ও কোথা থেকে আম নিয়ে আসছে চুরি করে, কোন জায়গা থেকে বা কুড়িয়ে টুড়িয়ে নিয়ে আসছে, ঠিক আছে, ওগুলো টুকরা করেছে, ওগুলো কচি আম। এখন ওকে বলছে একটু নুন আর তেল নিয়ে আয়। তো এটাকে খুশি, আমের খুশি মানে কচি আম, যারা মানে হচ্ছে কচি কচি করে চিকন চিকন করে যে কাটে, ঠিক আছে। তোমরাও নিশ্চয়ই খেয়েছো কচি আম, অনেক মজা না কচি আম? মিহি করে কেটে একটু লবণ মরিচ তেল দিয়ে মাখায়, নিশ্চয়ই এখনই খেতে ইচ্ছে করছে, তাই না? আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, জিভে পানি চলে এসছে। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কৌটার তলায় পড়েছিল। আচ্ছা, পটলিদের বাগানে প্রতিবেশী কারোর কথা বলছে। সিঁদুর কৌটার তলায়, সিঁদুর কৌটা সম্ভবত কোনো কাছে না হবে। আনদিকে একটু নুন আর তেল, ভাই বলছে আমি একটু নুন আর তেল আন। অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভার ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। কাপড় বাসি তো তেলের ভার ছুলে সমস্যা কি? সমস্যা আছে, এটা একটা সংস্কার, সংস্কার বলতে পারো বা সংস্কার বলতে পারো। হিন্দু ধর্মে বিশেষ করে ছিল যে রান্নাঘর পবিত্র, সেখানে কোনো জিনিস ছুলে কাপড় চোপড় পরিষ্কার থাকতে হয়, ঠিক আছে। আবার এটা ঠিক কুসংস্কার বলাও ঠিক না, এটাও তো ঠিক। রান্নাঘরে তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া উচিত, তাই না? তাহলে এই গল্পের মাধ্যমে আমরা কিন্তু সেই সময়ের, যে এই গল্প না, যে কোনো গল্পের মাধ্যমে আমরা সেই সময়ের সমাজের সমাজ ব্যবস্থা, মানুষের মনের অবস্থা, মানুষের সংস্কার, কুসংস্কার, বিশ্বাস, এগুলো সম্পর্কে আমরা জানবো, তাই না? অপু দিদির দিকে চাহিয়া বলিল, আচ্ছা একটা বললাম, তুই যা না শিগগির করে, মা আসতে এখন ঢের দেরি, খাট কাচতে গিয়েছে, শিগগির যা। অপু বলছে, শিগগির যা, মা আসতে অনেক দেরি, মা কাপড় কাচতে গেছে, অনেক দেরি হবে। অপু বলিল, নারকেলের মালাটা আমায় দে। নারকেলের মালা তো চিনি, ওতে ঢেলে নিয়ে আসবো, তুই খিড়কির দৌড়ে গিয়ে দেখ মা আসছে কিনা, মা আসছে কিনা তুই পাহাড়া ঢেলে নিয়ে আসছিস। অপু বাড়ির মধ্য হইতে বাহির হইয়া আসিলে, আচ্ছা, অপু নিয়ে আসছে তেল নিয়ে আসছে, নুন নিয়ে আসছে। দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলো বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পা। তুই অতগুলো খাবি দিদি? ওকে একটু কম দিয়েছে মনে হয়, তাই না? তুই অতগুলো খাবি? অতগুলো বুঝি হলো, এই নে, ভারী বেশ। আচ্ছা নে, আরো দুখানা। বাহ, বেশ, দেখতে বেশ হয়েছে রে। একটা লঙ্কা আনতে পারিস? যে মাখিয়েছে বলছে দেখতে বেশ হয়েছে, একটু লঙ্কা আনলে ভালো হতো। লঙ্কা মানে কি, মরিচ হলে আরো ভালো হতো। আরেকখানা দেবো তাহলে, আরেকটু দিব তোকে। একখানা মানে আরেকটু দিব আর কি, একখানা দুখানা না, আসলে আমগুলো তো কুচি কুচি করে ফেলেছে, আমরা একখানা দুখানা। আসলে আমরা কথায় কথা বলি না, দুটো ভাগ করে। তবে থাকি যাক। আবারও বললাম, এখন পটলিতে ডোবার ধারে আম গাছটায় গুটি যা ধরেছে, দুপুরের রোদে তলায় ঝরে পড়ে। আচ্ছা তাকে এখন মরিচারাই খাই, সমস্যা নেই, আমরা আবার বানাবো পরে বিকেলে। দুর্গাদের বাড়ির চারিদিকেই জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বছর মারা গিয়েছে। তাহার স্ত্রী পুত্রকন্যা লইয়া নীল পিত্রালয়ে বাস করিতেছে। কাজে পাশের এই ভিটাটাও জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে, নিকটে আর কোনো লোকের বাড়ি নেই। 5 মিনিটের পথ গেলে তবে ফুলচের বাড়ি। দেখা যাচ্ছে তাদের পাশে যে যারা ছিল, তার বাবার ভাই হয়, আপন ভাই না, আত্মীয় আর কি, চাচাতো ভাই হতে পারে,
সে গত বছর মারা গেছে, তার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে তার বাবার বাড়িতে বসবাস করে, সুতরাং সেটা খালি, তাদের আশেপাশেও আসলে খালি, মানুষজন না থাকলে কি হয়, জঙ্গল হয়ে যায় না? হরিহরের বাড়িটা অনেকদিন হইয়া গেল, মেরামত হয় না। সামনের দিকে রোয়াক ভাঙা, রোয়াক অর্থ আগেও বলছিলাম তাই না, কি বাংলা ফাটলে বন বিছুটির ও কালো মেঘ গাছের বন গজাই আছে। বন বিছুটি কালো মেঘগুলো গাছ আগাছা টাইপের, আবার ঔষধি গাছও বলা যায়, যাই হোক মনে হয় সপ্তাহে আছে দেখে। ঘরের দৌড় জানলার কপাট সব ভাঙা, নারকেলের দড়ি দিয়ে গরদের সঙ্গে বাঁধা আছে। তাহলে দেখতে পাচ্ছি হরিহরের আর্থিক অবস্থা মনে হয় বেশ খারাপই, তাই না? ঘর দৌড় ভাঙা, চোরা জানালা নারকেলের দড়ি দিয়ে বাঁধা আছে, নারকেল দড়ি নারকেল পাতা দড়ি দিয়ে বাঁধা আছে, শীত ভাঙা, আবার বাড়ির ফাঁক দিয়ে আবার গাছ উঠেছে, তাই না? বাড়ি পুরনো হয়ে গেলে যা হয় আর কি, দেয়ালে ফাঁক দিয়ে অনেক সময় গাছ উঠেছে, তাই না? খিড়কির দৌড় ছনাত করিয়া খুলিবার শব্দ হইল, আর একটু পরে সর্বজয়ার গলা শোনা গেল, দুর্গা ও দুর্গা, এখন তোরা মুশকিলে পড়ে যাবে, তাই না? ওরা কিন্তু একটা মুশকিলে পড়ে গেছে, এখন একটা হাস্যকর একটা অবস্থা সৃষ্টি হবে দেখুন, কারণ ওরা তো মা তো এটা পছন্দ করবে না, ওরা এখন আম খাচ্ছে, আর দুর্গা তো আম কার বাগান থেকে নিয়ে আসছে তো জানি না, তাই না? তো বকা দিবে, ওদের তো এখন মার সামনে ধরা পড়ার অবস্থা, তো ওরা কি করছে এখন, আর মাকে একটু ভয় পেত। দুর্গা বলল, মা ডাকিতেছে, যা দেখে ওখানে খেয়ে নে, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল। মায়ের ডাক আরেকবার কানে গেল, দুর্গা এবার উত্তর দেওয়ার সুযোগ নেই, কেন উত্তর দেওয়ার সুযোগটা, মুখ ভর্তি কি আম। সে তাড়াতাড়ি জ্বালানো আমগুলো চাকলাগুলো খাইতে লাগলো, তাড়াতাড়ি খেয়ে ফেলছে। পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া বুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলো গোগ্রাসে গিলিতে লাগিল। ঠিক আছে, এখনো খেয়ে শেষ করতে পারছে না, করতে পারছে না, মায়ের দিকে চলে আসছে, এখন আর মজা করে খাওয়ার টাইম নেই, এখন গিলা শুরু করছে, তাই না? আর অনেক কষ্ট করে তো করেছে, তাই না? ফেলেও দিতে পারছে না। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, সেও গিলছিল প্রাণপণে, কারণ চিবাইয়া খাওয়ার তার সময় নেই, মা তো চলেই আসছে, এখন ধরা পড়ছে। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়ে আসে, দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসি আসলো, একটু হাসলো, অপরাধ করে ফেলে ছোটখাটো এবং করো না, তোমরাও তো করো, ঠিক আছে? যখন বড় কেউ মন হলে যে বুঝতে পারেনি, একজনের দিকে তাকিয়ে হাসো। দুর্গার খালি মালাটা এক টান মারিয়া ভেরেন্ডা কচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের দিকে ছুড়িয়া দিল। ভেরেন্ডা কচার বেড়া মানে এক ধরনের গাছ, এটা যে বেড়া দেয় চারপাশে, আর সেটা জোরে ছুঁড়ে মেরে অনেক দূরে ফেলে দিয়েছে। ভাইয়ের দিকে চাহিয়া কহিল, মুখটা মুছে ফেল না রে বান, নুন লেগে রয়েছে যে। পরে দুর্গা দীর্ঘ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলল, কি মা? এখন যেন কিছুই জানে না, ভালো মাছটা উঠে খেতে জানে না, কিছুই করে না, এতক্ষণ বাসায় ঘরে ছিল, এরকম ভাত করছে। কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নিজে কত দিকে যাবো? সকাল থেকে খার কেচে গা কত ব্যথা হয়ে গেল, একটুখানি কুটে গাছটি ভেঙে দুখানা করা নেই, কেবল পাড়ায় পাড়ায় টোকলা সেদে বেড়াচ্ছে। সে বাঁদর কোথায়? আচ্ছা, একটু বকাবকি বলছে না? কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই, কুটো গাছ মানে তৃণ গাছ, ঘাস জাতীয় গাছ, এমনি কথার কথা কোনো কাজ নেই, সামান্য কাজও করে না, খালি পাড়ায় পাড়ায় টোকলা সেদে বেড়াচ্ছে। টোকলা সেদে বেড়াচ্ছেন মানে এখন আমরা বলি না টোটো কোম্পানির ম্যানেজার, এরকম। সে বাদর কোথায়? বাদরকে অপু আসিয়া বলিল, মা খিদে পেয়েছে। আসলে অপুরও তেমন খিদে পেয়েছে বলে তো আমার মনে হয় না, কথাগুলো বোঝাচ্ছে, তাই না? রসো একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাঁপ চিরোতে দাও, তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস। ও দুকা, দেখ তো বাছুরটা হাঁক পাচ্ছে কেন? দাঁড়াও, তোমাদের তো রাত দিন খালি খিদে আর ফাই ফরমাস, একটু দিয়ে দাও, অনেক কাপড় কেচে আসছি, অনেক খাটি করে এসছি। ও দুর্গা, দেখ তো বাছুরটা হাঁক পাচ্ছে কেন? বাছুরটা হাঁক পাচ্ছে মানে বাছুরটা ডাকছে কেন, একটু দেখ। খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপুর কাছে বসিয়া পড়িয়া বলিল, আচ্ছা, অপুর কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। আচ্ছা, মুখে মানে মুখে,
ওইখানে আমি বললাম তো কথাবার্তা একটু আঞ্চলিক শব্দ ব্যবহার করেছে, আঞ্চলিক শব্দ ওরা যেভাবে কথা বলতো সেভাবে লিখেছে। আটা কেন বলছে? চাল ভাতের সাথে আটা খেত, তাহলে একটু খেলে ভালো লাগতো, নাহলে একটু সমস্যা হতো। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা আর নেই মা। অপু খাইতে খাইতে বলিল, উফ চিবানো যায় না, আম খেয়ে দাঁত টোকে। একটু তো বলেছে, আর অপু ও তো আমের কথা বলে দিচ্ছে এতক্ষণ, কিন্তু আমের কথাটা মার কাছে লুকাতে চেয়েছে না, লুকানোর জন্য অনেক কষ্ট করেছে না, গিলা শুরু করেছে। এখন অপু তো ছোট মানুষ, তো সে তো কথা পেটে রাখতে পারবে না, সে হচ্ছে উফ দাঁতটা টোকে গেছে। আম খেলে এরকম, কাঁচা আম খেলে দাঁত টোকে যায় না, তখন কোনো কিছু খেলে কিন্তু দাঁতে লাগে, শিশির করে। আম খেয়ে দাঁত টোকে একটুকু বলছে, তখন দুর্গা কিন্তু তাকে ইশারা করছে মুটু কুচকিয়ে, তখন সে বুঝতে পারছে সে ভুল কিছু বলছে। তোর মা তো বুঝতে পারছে, আমের কথাটা শুনে ফেলেছে। তাহার মা জিজ্ঞেস করিল, আম কোথায় পেলি? সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাইল। ও আর কি বলতে বুঝতে পারছে না, সত্য কথা তো বলার সাহস নেই। অপ দুর্গার দিকে দুর্গার দিকে তাকিয়েছিল। তখন মা স্বাভাবিকভাবে দুর্গাকে জিজ্ঞেস করবে, যাতে দুর্গাকে জিজ্ঞেস করে আর কি, সেই জন্য দুর্গার দিকে তাকাল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞেস করো না, আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে, তুমি যখন ডাকলে তখন তো, অর্থাৎ আসলে সে আসলে গুছিয়ে বলতে পারছে না, আসলে এলোমেলো ভাবে বলছে, আর গুছিয়ে বলবে, সত্যি কথা বলার তো তাতে সাহস নাই, এলোমেলো ভাবে কি বলবে নিজেই জানে না। স্বর্ণগোয়ালিনী গায়ে ধুইতে আসে, কথাটা চাপা পড়িয়ে গেল, ওরা বাঁচলো। তখন গায়ে আছে না, গায়ে বলছি গোয়ালা আছে না, গোয়ালিনী আর কি মহিলা, সে গায়ে ধুইতে আসছে, গায়ে মানে গরু গ্রহণ করতে আসছে, গরু দুধ দোয়াতে আসছে, আর সে কারণে কথাটা চাপটা পড়ে গেল, না হলে অবস্থা খারাপ ছিল। তাহার মা বলিল, যা বাছুরটা ধর্মে যা। ডেকে সারা হলো, কমলে বাছুর, ও স্বর্ণ এত বেলা করে এলে কি বাঁচে? আচ্ছা, কমলে বাছুর, আচ্ছা এটা কাকে বলছে? স্বর্ণকে। স্বর্ণ হচ্ছে নাম হচ্ছে স্বর্ণ, স্বর্ণ গোয়ালিনী বলছে না, গোয়ালিনীটার নাম কি? স্বর্ণ না, স্বর্ণকে বলছে স্বর্ণ। একটু আগে দেখলাম না দুর্গাকে কি ডাকছিল, দুর্গা ডাকছিল না, দুর্গাকে দুর্গা ডাকছে, স্বর্ণকে কি ডাকছে? স্বর্ণ। যে কমলে বাছুর, ছোট বাছুর, বাচ্চা বাছুর, কম বয়সী বাছুর, এত বেলা করে এলে কি সে বাচ্চা? এখন বাছুরকেও দুধ খাওয়াতে পারছে না, বাছুর দুধ খেয়ে ফেলে তো দুধ পাবে না, তো বলছে বাছুরকেও একটু বেঁধে রাখতে হয়, ঠিক আছে, এভাবে তো বাছুরটা মরেই যাবে, তুমি এত বেলা করে কেন আসো, তাড়াতাড়ি আসতে পারো না? একটু সকাল করে না এলে এই তেতপ্পর পর্যন্ত মানে তেতপ্পর মানে এতক্ষণ পর্যন্ত, এটাই বুঝতে চাচ্ছে আর কি, বাছুর বাঁধা, বলছে এতক্ষণ পর্যন্ত বাছুর বাঁধা, তুমি একটু তাড়াতাড়ি আসবে না, বাছুর তো মরেই যাবে। দিদির পিছনে পিছনে অপু দুয়ার দেখিতে গেল, সে বাহিরে উঠানে পা দিতেই দুর্গা হাতার পিঠে ধুম ধুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়ে কহিল, কাকে? অপুকে। লক্ষ্মী ছাড়া বাঁদর, পরে মুখ ভ্যাংচাইয়া কহিল, আম খেয়ে দাঁত টোকে গেছে, আবার কোনোদিন আম দেবো, খেয়েও ছাই দেবো। ওই বেলায় পটলিতে কাকুর তলির আম কুড়িয়ে এনে জ্বালাবো, এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়, দেবো তোমায়, খেয়েও তখন বুঝতে পারছো তো, রাগ করে বলছো, মানে তোমাকে দিব না, ঠিক আছে, মানুষের আক্রমণ সব উল্টো কথা বলে, নিশ্চয়ই জানো, মনে করো কাউকে তোমার খুব খারাপ লেগেছে, উল্টা কথা বলে, তুমি কত ভালো আমি জানি না, তুমি তো খুব ভালো, সেরকম আর কি, দেবো তোমায়, খেয়েও তখন, রাগে গজগজ করছে, খাবা একটা কোথাকার, এতটুকু যদি বুদ্ধি থাকে, আসলে কিন্তু আবারও দিবে, ওরা কিন্তু মারামারিও লাগে, আবার একজনের প্রতি দরদও বেশি। দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল। সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে। গোমস্তা মানে হচ্ছে খাজনা আদায়ের কাজ। জিজ্ঞাসা করিল, অপুকে দেখছি নে? সর্বজয়া বলিল, অপু তো ঘরে ঘুমোচ্ছে। সর্বজয়াকে? অপু দুর্গার মা। দুর্গা বুঝি?
আচ্ছা ওর বাবা দুধটা বুঝে বলে কিছু বলতে চেয়েছিল না, বলছে সে সেই খেয়ে বেরিয়েছে, সে বাড়ি থাকে কখনো, দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক, আবার সে খিদে পেলে তবে আসবে। সারাদিন কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই 34 মাসের রোদ্দুরে, ফের দেখো না এই জ্বরে পড়বে বলে। অত বড় মেয়ে বলে বোঝাবো কত, কথা শোনে না কানে নাই। আচ্ছা আমরা দেখছি দুর্গা বেশিরভাগ সময় বাইরে বাইরে ঘুরি, তাই না? আচ্ছা একটা কথা বলি, যদি এখানে দরকার নেই তাহলে একটু বলি, পথের পাঁচালী উপন্যাসে দুর্গা কিন্তু মারা যায়। একটু পরে হরিহর খাইতে বসিয়া বলিল, আজ 10 খড়ায় তাগাদার জন্য গেছিলাম, বুঝলে? আচ্ছা 10 খড়ায় তাগাদার জন্য গেছিলাম, বুঝতে এটা কি বলছে? 10 খড়া একটা জায়গা না, তাগাদা মানে কি? যেহেতু তার কাজ হচ্ছে মানুষের কাছ থেকে খাজনা আদায় করা, মানুষের কাছ থেকে টাকা, খাজনা তো টাকা, টাকা চাইলে কি সবসময় দেয়? বলতে হয়, তাই না? তাগাদা দিতে হয় মানুষকে, যে আমার খাজনা বাকি আছে দিয়ে দিল। 10 ওখানে গিয়ে তাগাদা দেওয়ার জন্য গিয়েছিল একজন লোক, খুব মাতব্বর, 5টা 6টা গোলা বাড়িতে, বেশ পয়সাওয়ালা লোক। একটা পয়সাওয়ালা লোক স্ত্রীকে বলছে, একটা পয়সাওয়ালা লোক কি করেছে, আমায় দেখে দণ্ডবোধ করে বললে, দণ্ডবোধ মানে প্রণাম করে বললো, প্রণাম করে, ঠাকুর, দাদা ঠাকুর আমায় চিনতে পারছো? ঠিক আছে, যে আজকে 10 খড়ায় গেছিলাম টাকাদের জন্য, একটা খুব পয়সাওয়ালা লোক আমাকে দেখে প্রণাম করে বললো যে দাদা ঠাকুর আমায় চিনতে পারছেন? আমি বললাম, না বাবু আমি তো কই চিনতে পারলাম না তোমাকে, তুমি কে? বললে, আপনার কর্তা থাকতে তখন পূজা আর্চায় সবসময় তিনি আসতেন, পায়ে ধুলো দিতেন। আপনার কর্তা মানে কি? এখানে আসলে হরিহরের বাবার কথা বলছে, যে আপনার বাবা থাকলে পূজা আর্চায় সবসময় আসতেন, পায়ে ধুলো দিতেন। আচ্ছা এখানে একটা কথা বলি, হরিহর রায় এরা কিন্তু ব্রাহ্মণ, ঠিক আছে? ব্রাহ্মণরা কিন্তু পূজা অর্চনা কিন্তু ব্রাহ্মণরাই করে, তাই না? সবকিছুতে বিয়ে শাদী থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান থেকে শুরু করে, ঠিক আছে? ব্রাহ্মণ লাগে, ব্রাহ্মণ ছাড়া হয় না, শুভ কাজ হয় না, শুভ কাজ হয় না, মৃত্যু হয় না, কিছু হয় না। মৃত্যু মানে মৃত্যু তো হবে সেটা না, মানে যে সৎকার, মৃত্যুদেহ সৎকার থেকে শুরু করে সব কাজ, যেকোনো শুভ অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে তো ব্রাহ্মণ তো লাগে। বলছে আপনার বাবা থাকতে পুজো অর্চনায় সবসময় তিনি আসতেন, পায়ে ধুলো দিতেন। আপনারা আমাদের গুরুতুল্য লোক, এবার আমরা বাড়িশুদ্ধ মন্ত্র নেব ভাবছি, তা আপনি যদি আজ্ঞা করেন তাহলে ভরসা করে বলি, আপনি কেন মন্ত্রটা দেন না? আচ্ছা মন্ত্র দেন মানে এখানে বাড়িতে পূজা করার কথা বলছে। তা আমি তাদের বলেছি, এটা কে বলছে? হরিহর বলছে। আচ্ছা তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা খুব পয়সাওয়ালা লোক হরিহর রায়কে বলছে যে আপনার বাবা থাকতে সবসময় আমাদের ঘরে যত পূজা অর্চনা ছিল সব উনি করতেন, আপনি আসেন না কেন? হরিহরও তো ওইসব কাজও করে, এমনি গোমস্তার চাকরি তো করে, তাছাড়া সে যখন ব্রাহ্মণ মাঝে মাঝে ওগুলো করে, বলছে আপনি তো এখন আসেন না, আপনিও তো করতে পারবেন। তারপর একটা প্রস্তাব দিয়েছে তাকে, আচ্ছা এই প্রস্তাব দিয়েছে কি আপনি আমাদের যা অনুষ্ঠান হয় সবসময় আপনি পুজো করবেন। তা আমি তাদের বলেছি আজ আর কোনো কথা বলবো না, ঘুরে এসে 2-3 দিন পরে বুঝলে বলেছে, ঠিক আছে আমি কয়েকদিন পরে বলবো। সর্বজয়া ডালের বাটি হাতে দাঁড়িয়েছিল, বাটি মেঝেতে নামাইয়া সামনে বসিয়া বলিল হ্যাঁ গো, তা মন্দ কি, দাও না ওদের মন্দ কি জান? হরিহর সুর নামাইয়া বলিল, বলো না কাউকে, সদ্য তোমার তো আবার গল্প করে বেড়ানো সব, তোমার তো কথা পেটে থাকে না। সদ্য বলতে আসলে ছোট জাতের বোঝাচ্ছে আর কি, ছোট জাতের হিন্দু সমাজে তো একটু জাতিদের ছিল জানো, ছোট জাতের লোকের ঘরে পূজা করতে যায় সমাজে, হয়তো বা ভালো চোখে নিবে না সেটাকে, সেই জন্য স্ত্রী বলছে তোমার তো আবার গল্প করে করার স্বভাব, বলো না কাউকে। সর্বজয়া কি বলছে, আমি আবার কাকে বলতে যাবো, তা হোক যে সব দাও গিয়ে বলে, এই কষ্ট যাচ্ছে, এই রায়বাড়ির 8টা টাকা ভরসা, তাও 2-3 মাস অন্তর তো বউ দেয়, আর এদিকে রাজ্যে এতে না,
কাল ঘাটের পথে সেজন ঠাকুরন বললে, বৌমা আমি বন্ধক ছাড়া টাকা ধার দিই না, তবে তুমি অনেক করে বললে বলে দিলাম। আজ 5 মাস হয়ে গেল, টাকা আর রাখতে পারলাম না। ওদিকে রাধা বৈষ্ণবের বউ ছিঁড়ে খাচ্ছে, দুবেলা টাকা আরম্ভ করেছে। তারা দেখা যাচ্ছে তাদের অনেক দেনা, তাই না? বিভিন্ন জনের কাছ থেকে ধার করেছে, তারা কিন্তু অনেক সেগুলো পাওয়ার জন্য অনেকবার টাকা দিচ্ছে, তাদেরকে বউকে কথা শোনাচ্ছে। ছেলেটার কাপড় নেই, 2-3 জায়গায় সেলাই, বাছা আমার তাই করে হাসি মুখে নেচে নেচে বেড়ায়। আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে তারা কিন্তু একটু না বেশ দারিদ্রের মধ্যে আছে, তাই না? এর আগে আমরা হরিহর রায়ের বাড়ির কথাটা পড়েছিলাম, যে জানলা ভাঙা, দরজা ভাঙা, তারপর কি দেয়ালে ফাঁকে ফাঁকে গাছ উঠে গেছে, অনেক দিন মেরামত নাই। তাহলে অবস্থাটা বেশ খারাপ। এদিকে যাদের রাজ্যের দিন আর তেমন ইনকামও নাই। কিন্তু তোমরা অপদুর্গাকে দেখেছিলে না? অপদুর্গার মধ্যে কি কোনো দারিদ্র নিয়ে তাদের কোনো মাথা ব্যথা আছে? তাদের মধ্যে কি, তাদের মনে কি এসবের কোনো ছাপ পড়েছে বলে মনে হয়? মনে হয় না। তারা তাদের মতো মহাসুখেই আছে, তাই না? তাদের চিন্তা তাদের নিয়ে, তাদের অপূর্ব মহাসম্পত্তি ছিল কিছু, ওগুলো নিয়ে, ঠিক আছে? অপূর্ব চিন্তা কোথায় কার গাছে আম পাকলো, জাম পাকলো, এগুলো নিয়ে। আর একটা কথা বলি, ওরা বলছিল, বুঝলে, বলছিল গায়ে তো বামুন নেই। বামুন কি? ব্রাহ্মণ। আপনি যদি এই গায়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করায়। গায়ে একঘর বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে। আর একটা প্রস্তাব দিয়েছিল যে একেবারে চলে আসতে, ঠিক আছে? ঘর দিবে, জমি দিবে, ঠিক আছে? কারণ যে কোনো কিছুর জন্যই কিন্তু ব্রাহ্মণ লাগে, ঠিক আছে? ব্রাহ্মণ ছাড়া বললাম তো কোনো অনুষ্ঠান হয় না। বারবার অন্য গ্রাম থেকে ব্রাহ্মণ ডেকে আনা, তার চেয়ে এক জায়গায় তো গ্রামে যদি থাকে একটু ভালো হয়, যে কোনো প্রোগ্রামে সহজে হাতের কাছে পাওয়া যায়। তা কিছু ধানের জমি দিতেও রাজি, ঘর দিবে, ধানের জমি দিতে, ওখানে নিজে ঘর থাকতে, ওরকম একটা বড় মানুষের আশ্রয়। আচ্ছা, কি বলছে? তা কিছু ধানের জমি দিতেও রাজি, পয়সার তো অভাব নেই। আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা, ভদ্র লোকদেরই হয়েছে হা হাত জৌহাত। অর্থাৎ বোঝা যাচ্ছে আজকাল যারা চাষা, অশিক্ষিত, তাদের ঘরেই অনেক টাকা। ভদ্রলোকদের, যারা উঁচু বংশের ভদ্রলোক বুঝছে, ভদ্রলোক আর কি, তাদের হচ্ছে হা ভাত জৌভাত। হা ভাত জৌভাত এটা একটা প্রবল ভাত, এটা হচ্ছে খুব অভাব আছে, ঠিক আছে? কথার কথা আর কি। আধুনিক যুগে তো আসলে ছোট লোক মানুষকে তো আসলে ছোট লোক বলা উচিত। আরেকটা কথা ওরা বলছিল, বুঝলে, বলছিল, আচ্ছা এটা বলেছে না? হ্যাঁ, এটা বলেছে। আগ্রহে সর্বজয়ের কথা বন্ধ হইবার উপক্রম হইল এক্ষুনি। তা তুমি রাজি হলে না কেন? বললেই হতো যে আচ্ছা আমরা আসবো। ওরকম একটা বড় মানুষের আশ্রয়, এই গায়ে তোমার কি আছে? শুধু ভিটে কামড়ে পড়ে থাকা। সর্বোচ্চ তখনই রাজি হয়ে যেত। এই গায়ে কি আছে? ভিটে কামড়ে পড়ে থাকা। আমাদের অভাব, অনেক অভাব, তাই না? ঠিকমতো ছেলেকে কাপড় দিতে পারছি না, এদিকে রাজ্যের দেনা, মানুষজন ছিঁড়ে খাচ্ছে, টাকা দাও করে করে। তো বলছে তখনই রাজি হয়ে যেত। পরে তো আবার অন্য কাউকে দিয়ে দিতে পারে দায়িত্ব, অন্য একটা ব্রাহ্মণকেও তো দিয়ে দিতে পারে, তাই না? হরিহর হাসিয়া বলিল, পাগল, এক্ষুনি কি রাজি হতে আছে? ছোট লোক ভাবে ঠাকুরের হাড়ি দেখছি শিখেই উঠেছে, ওতে খেলে হয়ে যেতে হয়। বলছে না, পাগল হয়েছ, তখনই রাজি হয়ে যাবো। আমাকে কি ভাববে? ও তো ভাববে যে একেবারে আমি ফকির হয়ে গেছি। এভাবে রাজি হতে হয়? আমাদের সাথে সাথে করবে, আমি একটু নিজের দাম বাড়াবো, তারপর আস্তে আস্তে রাজি খাবো, তাই না? এটাই ভেবে তা নয়। আচ্ছা, দেখি একবার চুপি মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করে দেখি যাওয়া যায় কিনা, কি বলে। আর বললেই কি উঠা যায়? সব ব্যাটা এসে বলবে টাকা দাও, নইলে যেতে দেবো না। দেখি পরামর্শ করে কিরকম দাঁড়ায়। তো বলছে যা বলে যাওয়া যায়, যে রাজ্যের দেনা ওরা ধরবে না, ওরা বলবে না আগে টাকা দাও, টাকা পরিশোধ করে তারপর যাবে, না যেতে দেবো না, তাই না? যা বলে তো যাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখানে একটু বলি, একসময় কিন্তু তারা ঠিকই চলে গিয়েছিল।
এটা দুর্গা মারা যাওয়ার পর। এবং একসময় সর্বজয়ের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছিল, হরিহর রায় মারা গেছে। তখন তার মনে হয়েছিল যে এর চেয়ে তো আগের অবস্থা অনেক ভালো ছিল, আগে গরিব ছিল তাও তো একটা নিজের একটা সংসার ছিল। পরে এমন দেখা গেছে তাকে পরের ঘরে থাকতে হয়েছে, ঠিক আছে। ছেলের জন্য সর্বজয়া মাছের টুকরা চুরি করেছে। এই সময় মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উঁকি মারিল, এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ওধারের প্রাচীরের পাশ বাহির বাটির রোয়াকে উঠিল। বাটির মানে কি? বাটির মানে বাড়ির বাইরের বারান্দায় উঠল। সে মনে করেছে যে মা যদি ঘুমিয়ে থাকে ফাঁকে আস্তে আস্তে ঢুকে যাবে, বাইরে থেকে এত টোটো করে বেরিয়েছে। আমার দেখা যায় মাও আছে বাবাও আছে, কিছু গল্প করছে, এর মধ্যে ঢুকলে তো এক বকা দিবে, তাই না? দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়ে দেখিল সেটা বন্ধ আছে। এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব, রৌদ্রের তাপে পা পুড়িয়া যায়। কাজে সে স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইল। রৌদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙা হইয়া উঠিয়াছে। রৌদ্রে বেশিক্ষণ ঘুরলে লাভ হয়ে যায় না মুখটু, এরকম আর কি। আঁচলের খুঁটে কি কতগুলো যত্ন করিয়া বাঁধা, আঁচলের খুঁটে কি এ মনে করো আঁচলের মধ্যে এভাবে বাচ্চাদের তো এত ব্যাগ ট্যাগ সবসময় থাকে না, যা পায় ছেলেরা পকেটের মধ্যে নিয়ে, অথবা জামার কোচার মধ্যে নিয়ে, মেয়েরা শাড়ির এরকম আঁচলের মধ্যে নিয়ে বেঁধে নিয়ে আসে। যত্ন করে কি বাধা? সে আসিয়াছিল এই জন্য যে যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকে একটু শুইয়া লেবে, ঠিক আছে। কিন্তু বাবার বিশ্বত মাস সামনে সম্মুখ দুয়ার দিয়ে বাড়ি ঢুকিতে তাহার সাহস হইল না। তারা দেখা যাচ্ছে মাকে বেশি ভয় পেত। উঠানে নামিয়া সে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করবে ঠিক করিতে না পেরে নিরুৎসাহ ভাবে এদিক ওদিক চাইতে লাগলো। কি করবে, ঘরে যেতে পারছে না, কি করবে চিন্তা করছে। পরে সেখানেই বসিয়া আঁচলের ফুট খুলিয়া কতগুলো শুকনা রড়া ফলের বিচি বাহির করল। ফলের বিচি বাহির করলো, রড়া ফল আতা হতে পারে রড়া। খানিকক্ষণ চাহিয়া থাকিয়া সে আপন মনে সেগুলি গুনিতে আরম্ভ করিল। 1 2 3 4 26টা হইল। পরে সে 2-3টা করিয়া বিচি হাতে উল্টার দিকে বসাইয়া উঁচু করিয়া ছুড়িয়া দিয়া পরে হাতে সোজা পিঠ পাতিয়া ধরিতে লাগিল। মনে মনে বলিতে লাগিল ওকে এগুলো দিবে আর এগুলো পুতুলের বাক্সে রেখে দেবে। আগেই বলেছি যে যা পেত সবসময় কিন্তু অপর সাথে থাকা পাবে, যতই মানামানি করতে। তাহলে কি করছে, সে এরকম খেলা করছে, কতগুলো খেলা আছে না, এরকম করে ধরে, ঠিক আছে, এরকম করে খেলছে। কারণ কিছু করার নাই তো, তাকে টাইম পাস করতে হবে। ধরছে আর চিন্তা করছে যতগুলো ঢুকবে, ঠিক আছে, সেগুলো সে কাকে দিবে, সেগুলো সে দিবে। কেমন বিচিগুলো তেল চুপচুপ করছে। আজই গাছ থেকে পড়েছে, একটু আঞ্চলিক ভাষা, একটু না আঞ্চলিক ভাষায় ওরকম ভাষা। ভাগ্যে আগে গেলাম, নইলে সব গরুতে খেয়ে ফেলে দিত। আগে গেলাম আমার গরুতে সব খেয়ে ফেলে দিত। তেল চুপচুপ করছে, বসে দেখো মনে হচ্ছে তেল মাখিয়ে দিয়েছে কেউ, তেল মাখিয়ে দেয়নি বিচিগুলো। ওদের রানী গাইটা একেবারে রাক্ষস, সব জায়গায় যাবে। সেবার কতগুলো এনেছিলাম আর এবার নিয়ে অনেকগুলো হলো। সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্নে আঁচলের ফুটে বাঁধিল। পরে হঠাৎ কি ভাবিয়া দুঃখ চুলগুলো বাতাসে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় বাড়ির বলে নাকি বলেছে, বাটি মানে কি, বাড়ির বাইরে হইয়া গেল। এখন তো সে ঘরে ঢুকতে পারছে না, কি করবে, সে আবার বাইরে চলে গেছে। তার কোনো টেনশন নেই যে আবার বাইরে চলে গেছে মা, আবার তো বকবে, তাই না? কিন্তু বকলে তখন দেখা যাবে, তখন সামলাবে। আচ্ছা, এবার বলো অপু দুর্গার এই যে শৈশব, এর মধ্যে তুমি তোমার শৈশবের কিছু খুঁজে পেয়েছো?
আমার মনে হয় পেয়েছে, যদিও তোমরা সবাই হয়তো বা গ্রামে থাকো নাই, তারপরেও তাই না, গ্রামে থাকুক আর শহরে থাকুক, শিশু তো শিশু, তাদের কিন্তু আচার আচরণে অনেক মিল আছে, তাই না? আর গ্রামে যারা থাকে তাদের সাথে তো আরো বেশি মিল। তাহলে আমার মনে হয় এটা মোটামুটি বুঝতে পেরেছ। এখানে তোমাদের শব্দার্থ টিকাগুলো পড়ো ভালো করে, অনুশীলনী বহু নির্বাচনীগুলো বই দেখে দেখে এগুলো বইতে দাগ দিবে। আচ্ছা, এবার দেখে আমি কিছু প্রশ্ন করে দেখে উত্তর দিতে পারবো, নিজেকে নিজে পরীক্ষা। আমাটির বেপু, হ্যাঁ, এটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? পারছো কি? হচ্ছে পথের পাঁচালীর উপন্যাস থেকে, তাই না? এবার চরিত্রগুলোর নাম বলো। আজকে যে প্রধান চরিত্র অপু, দুর্গা। অপু দুর্গার বাবার নাম কি? হরিহর রায়, তাই না? নাকি হরিহর রায় না হরিহর, হ্যাঁ হরিহর রায়। আর তাদের মায়ের নাম কি? সর্বজয়া। ঠিক আছে, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, পড়ালেখা করো নিয়মিত। তোমরা তো নাই না, তোমার তো পড়ালেখা করতেই হবে, তাই না? ঠিক আছে।